আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাহবুর রহমান, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজ অনলাইন ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানে পার্ট 3 বলতে বোঝানো হচ্ছে যে আমরা আজকের পূর্বে নগদানের উপর 2টা ক্লাস নিয়েছি। আজকে 3 নম্বর অংশে আলোচনা করব আমাদের মেন বইয়ের সৃজনশীল 5 নং এর খ। পাশাপাশি আমি ক আলোচনা করে দিব এবং গ আলোচনা করে দিব, কিন্তু আজকে আমরা বোর্ডে দেখাবো খ। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন মনোযোগ সহকারে লেকচারটা শুনি। 5 নং সৃজনশীলে আমাদের খতে কি চেয়েছে, আমাদের চাওয়া পাওয়াটা কি? আগস্ট 1 থেকে 10 তারিখের লেনদেনের ভিত্তিতে 2 গড় নগদান বই প্রস্তুত করো। এখন কয় গড় নগদান বই শিক্ষার্থীরা? 2 গড় নগদান বই। তোমাদের আমি পার্ট 1-এ সেখানে বলেছিলাম 2 গড় নগদান বই কি, 2 গড় নগদান বইয়ের ছকের চিত্র এবং সেই ঘরের বর্ণনা সম্পূর্ণ দিয়েছি। তারপরও তোমাদের সুবিধার্থে আমি অল্পতে বলতেছি। 2 গড় নগদান বই যখন ব্যবসা প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি তোমার ব্যাংকিং লেনদেন সংগঠিত হয়, সে সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ এবং ব্যাংক ব্যালেন্স নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হলো 2 গড় নগদান বই। অর্থাৎ 2 গড় নগদান বইয়ে টাকার কলাম থাকবে ডেবিট সাইডে 2টা, ক্রেডিট সাইডে 2টা, অর্থাৎ 4টা, মানে নগদ আর ব্যাংক জড়িত থাকবে। ডেবিট পাশে আমাদের টাকার ঘর থাকবে কয়টা? 2টা, নগদ এবং ব্যাংক। ক্রেডিট পাশে আমাদের টাকার ঘর থাকবে কয়টা? 2টা, নগদ এবং ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রাপ্তি পাশকে আমরা ডেবিট বলবো আর প্রদান পাশকে আমরা ক্রেডিট বলবো। তাহলে 2 গড় নগদান বই কাকে বলে আমরা জানতে পারলাম। 2 গড় নগদান বইয়ে মোট টাকার গড় ডেবিট সাইডে 2টা, ক্রেডিট সাইডে 2টা, মোট 4টা গড় থাকে। আর যে প্রশ্নে আসে অবজেক্টিভে যে 2 গড় নগদান বইয়ে মোট কয়টি গড় থাকে, ডেবিট প্রাপ্ত পাশে মানে প্রাপ্তি পাশে 6টা, প্রদান পাশে 6টা, মোট 12টি গড় আমাদের 2 গড় নগদান বইয়ে থাকে। আমি শুরুতেই বলেছি 2 গড় নগদান বইয়ে আমাদের সংযুক্ত হয় ব্যাংক কলামটি, আর 1 গড় নগদান বইয়ে শুধুমাত্র নগদ কলাম থাকে। তাহলে 2 গড় নগদান বইয়ে থাকে কি? নগদ প্লাস ব্যাংক। এখন তাহলে 2 গড় নগদান বই থেকে আমরা জানতে পারবো নগদ উদ্বৃত্ত। আমি তোমাদের পূর্বে বলেছি নগদ কি? 2 গড় নগদান বইয়ের নগদ কলামটা সবসময় ডেবিট ব্যালেন্স প্রদান করবে, অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আর ব্যাংক কলামটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, আবার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। পরীক্ষায় আসে নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট উদ্ধৃত দ্বারা কি বোঝানো হয়? ডেবিট উদ্ধৃত দ্বারা বোঝানো হয় আমার ব্যাংকে টাকা আছে বা ব্যাংকে টাকা উদ্ধৃত আছে। আর ব্যাংকের 2 গড় নগদান বইয়ের ব্যাংকের ক্রেডিট জের দ্বারা কি বোঝানো হয়? সেটা ক্রেডিট জের দ্বারা বোঝানো হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন অর্থাৎ আমার যে টাকা ছিল তার চেয়ে বেশি টাকা আমি উত্তোলন করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব 2 গড় নগদান বই আমরা কি করে সমাধান করতে পারি। 2 গড় নগদান বইয়ের সাথে আমাদের কন্ট্রা লেনদেন জড়িত, এটা আমরা আলোচনা করে নিব। কি লেনদেন শিক্ষার্থীরা? কন্ট্রা লেনদেন। কন্ট্রা লেনদেন, কন্ট্রা দাখিলা। কন্ট্রা দাখিলা কি? যে সকল লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক একই সাথে প্রভাবিত হয়, যে সকল লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক একই সাথে প্রভাবিত হয় সে সকল লেনদেনকে কন্ট্রা লেনদেন বলে। এই জন্য নগদান বইয়ের খতিয়ান পৃষ্ঠার গড়ে সি বা ক লিখতে হয়। কন্ট্রা লেনদেন খুব বেশি আমাদের নাই, শুধুমাত্র 2টা কন্ট্রা লেনদেন আছে। এক, ব্যাংকে জমা দিলেও কন্ট্রা, আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেও কন্ট্রা, কিন্তু সেই উত্তোলন হইতে হবে ব্যবসায় প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে সেটা কন্ট্রা হবে না। আসো কন্ট্রা আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ব্যাংকে 20,000 টাকা জমা দেওয়া হলো। ব্যাংকে যে আমরা 20,000 টাকা জমা দিয়েছি এর জন্য আমরা কি বলবো? জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
তাহলে এই লেনদেনের সাথে ব্যাংক এবং নগদ জড়িত, এটাকেই বলা হয় কন্ট্রা। অর্থাৎ ব্যাংক বাড়বে, নগদ কমবে, এটাই হলো কন্ট্রা। আবার যদি এমন হতো ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছি 5,000 টাকা, তাহলে ব্যবসায়ের জন্য যদি আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তাহলে ব্যাংকে টাকা কমবে, আবার নগদ টাকা বাড়বে। আর এই জন্য আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে কি দ্বারা কি চিহ্ন দিব? সি অথবা ক, মানে কন্ট্রা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্ট্রা লেনদেন কি। কন্ট্রা লেনদেন হলো যে সকল লেনদেনের সাথে নগদ এবং ব্যাংক পাশাপাশি জড়িত, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে, সেটা হলো কন্ট্রা লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 গণ নগদান বই করার সময় আমাদের কন্ট্রা লেনদেনের ভূমিকা আছে, তাই আমি এটা আলোচনা করে নিয়েছি। আমরা গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা মেইন বইয়ের সৃজনশীল 5 নং এর খতে কি চেয়েছিল আমরা সেটা সমাধান করব। বলেছিল আগস্ট 1 থেকে আগস্ট 10 পর্যন্ত লেনদেনগুলো নিয়ে একটি 2 গণ নগদান বই প্রস্তুত করো। 2 গণ নগদান বই আমরা ছকটা আমরা আঁকলাম। তারিখ, প্রাপ্তি, ভাউচার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার একইভাবে প্রদান পাশেও তারিখ, প্রদান, প্রদান হিসাব খাত, ভাউচার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আমরা প্রাপ্তি পাশটাকে বলবো ডেবিট, প্রদান পাশটাকে বলবো ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগস্ট 1 তারিখে কি ছিল? নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে 19,000 টাকা ও 24,000 টাকা। শিক্ষার্থীরা, ব্যাংক নগদ উদ্বৃত্ত সব সময় 2 গণ নগদান বইয়ের প্রাপ্তি পাশে, কোন পাশে? 2 গণ নগদান বইয়ের প্রাপ্তি পাশে প্রথমেই লিখতে হবে আগস্ট 1 ব্যালেন্স বিডি। আগস্ট 1 যে মাসের অঙ্ক সে মাসের নাম লিখব এবং লিখব কি? ব্যালেন্স বিডি। কি বলতে চেষ্টা করতেছি আমি? নগদ উদ্বৃত্ত সব সময় ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে নগদের করে টাকা লিখব, কিন্তু এটা ফিক্সড। কিন্তু ব্যাংক উদ্বৃত্ত থাকলে সেটাও ডেবিট পাশে ব্যাংকের গড়ে, আবার আমাদের ব্যালেন্স বিডি লেখার প্রয়োজন নাই, যেহেতু একবার আছে। যদি এখানে ব্যাংক উদ্বৃত্ত না থেকে ব্যাংক ওডি থাকতো, ব্যাংক ওডি মানে ওভারড্রাফট, মানে বাংলায় ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ যদি ব্যাংক উদ্বৃত্ত না থেকে ব্যাংক জমাতিরিক্ত থাকতো মানে ওডি থাকতো, তাহলে আমরা প্রদান পাশে এসে লিখতাম আগস্ট 1 ব্যালেন্স বিডি, ব্যাংকের ঘরে টাকা লিখতাম, ব্যাংকের টাকাটা ব্যাংকের ঘরে লিখতাম। প্রিয় শিক্ষার্থীরা, যদি কি ব্যাংক উদ্বৃত্ত না থেকে ব্যাংক জমাতিরিক্ত থাকতো তাহলে আমরা সেটা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখতাম এবং টাকাটা ব্যাংকের ঘরে বসাইতাম, মানে ব্যাংকের টাকাটা 24,000 টাকা ব্যাংকের ছিল, সেটা ব্যাংকের ঘরে বসাইতাম। তাহলে বুঝতে পারলাম যে 1 তারিখের লেনদেনটা যদি আমাদের নগদ উদ্বৃত্ত থাকে তাহলে ফিক্সড ব্যালেন্স বিডি, এটা শিওর। কিন্তু যদি ব্যাংক উদ্বৃত্ত থাকে তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে, যদি ব্যাংক ওডি থাকে বা ব্যাংক জমাতিরিক্ত থাকে সেক্ষেত্রে ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে আমরা লিখব। আমরা 1 তারিখ সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার? অবশ্যই ইনশাল্লাহ ক্লিয়ার। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা পরবর্তী ক্লাসে কমেন্টসে লিখবা, বুঝিয়ে দিব। আসো 1 তারিখ সম্পূর্ণ বোঝানো হলো। আগস্ট 2 রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। আমরা কি পেয়েছি শিক্ষার্থীরা? চেক। আমরা কিন্তু জাবেদা ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম যে কি কি নামে হিসাব হয় না। তোমরা অ্যান্সার দিয়েছিলে মেন বই অনুসারে পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। তাহলে এখানে চেক নামেও কোনো হিসাব হবে না, চেক মানে হলো ব্যাংক। তাহলে বিক্রয় করে আমি কি পেয়েছি? চেক পেয়েছি। তাহলে একটা হিসাব হলো গিয়া ব্যাংক আর একটা হলো বিক্রয়। যেহেতু পেয়েছি প্রাপ্তি, তাহলে এটা প্রাপ্তি পাশে আসবে। আমি তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার পূর্বেও করেছি, এখন আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। 2 গণ নগদান বইয়ে আমাদের নগদ এবং ব্যাংক এই দুইটা ক্ষেত্র হতে যে কোনো ওয়েতে আমরা পাইলে মানে বৃদ্ধি পেলে বা পেলে সেটা ডেবিট পাশে হবে, আর যে কোনো ওয়েতে নগদ এবং চেক সংক্রান্ত মানে ব্যাংক সংক্রান্ত লেনদেন যদি হ্রাস পায়, চলে যায়, কমে যায়, তাহলে সেগুলো
ক্রেডিট পাশে আসবে। কি শিখলাম? পাইলে ডেবিট, দিলে ক্রেডিট, নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন। তাহলে বিক্রয় করলে তো আমরা চেক পেয়েছি, তাহলে আমরা কোন পাশে লিখবো এটা? আগস্ট 2 বিক্রয় হিসাব। হ্যাঁ, চেক যেহেতু পেয়েছি আমরা ব্যাংকের ঘরে লিখবো। কোন ঘরে লিখবো শিক্ষার্থীরা? ব্যাংকের ঘরে লিখবো। কত টাকা? 7,000 টাকা। ওকে, যদি আমাদের ব্যাংক না থাকতো, যদি নগদে লেখা থাকতো বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, তাহলে আমরা নগদের ঘরে লিখতাম। যেহেতু চেক আছে তাই ব্যাংকের ঘরে লিখব। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে এটা সবাই বুঝতে পেরেছ। বিক্রি করলে আমরা পাইলে ডেবিট পাশে, আর যে কোনো ওয়েতে টাকা চলে গেলে সেটা ক্রেডিট পাশে। এবার আসো আগস্টের 5, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। স্যার এখানে তো বলা নাই ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে না ব্যবসায়ের প্রয়োজনে। যদি ব্যবসায়ের কি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন স্পষ্ট বলা না থাকে, ব্যাংক হতে উত্তোলন বলা থাকে, আমাদের ধরেই নিতে হবে সেই উত্তোলনটা হয়েছে ব্যবসায়ের জন্য। যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হতো তাহলে সেটা স্পষ্ট বলা থাকতো যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। যেহেতু ব্যক্তিগত বলা নাই সেহেতু আমাদের ধরে নিতে হবে ব্যাংক হতে উত্তোলনটা এটা কিসের জন্য? ব্যবসায়ের জন্য। তাহলে ব্যবসায়ের জন্য আমরা ব্যাংক থেকে টাকা নিয়েছি, তাহলে এখানে কি কি জড়িত? ব্যবসায়ে টাকা, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকে, হ্যাঁ ব্যাংক নামে একটা সম্পদ মানে ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে। তো আমরা জানি যে ব্যাংকে টাকা জমা দিলেও কন্ট্রা, ব্যাংক থেকে টাকা উঠাইলেও কন্ট্রা। তাহলে এখানে ব্যাংক হতে উত্তোলন এটা কি হবে? কন্ট্রা লেনদেন হবে। কত টাকা? 5,000 টাকা। তাহলে আগস্টের 5 আমাদের ব্যবসায়ের প্রয়োজনে টাকা উঠিয়েছে, তো তাই আমাদের নগদান ডেবিট। নগদান, এই দেখো নগদান ডেবিট। নগদান কি? ডেবিট। নগদান ডেবিট 5,000 টাকা। ব্যাংক কি হবে শিক্ষার্থীরা? ব্যাংক কমছে, ব্যাংক ক্রেডিট। এই যে তোমার আগস্ট 5 ব্যাংক হিসাব ক্রেডিট। আগস্ট 5 ব্যাংক হিসাব, এই যে ব্যাংক হিসাব ক্রেডিট। খতিয়ান বিস্তার করে কি লিখতে হবে? কন্ট্রা হলে বলেছিলাম সি লিখতে হবে, বাংলায় ক লিখলেও হবে। তো শিক্ষার্থীরা আমরা কি শিখলাম? ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, খতিয়ান বিস্তার করে সি, মানে এটা কন্ট্রা লেনদেন। তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, যখন ব্যাংকের ঘরে টাকা তখন প্রদান করে লিখতে হবে বিপরীত হিসাব খাত, নগদান হিসাব। আর যখন নগদের ঘরে টাকা তখন বিপরীত হিসাব খাত কি হবে? তোমরা কি ভাবতেছো? ব্যাংক। হ্যাঁ, বিপরীত হিসাব খাত ব্যাংকই হবে। তাহলে কি শিখলাম? যখন নগদের ঘরে টাকা কন্ট্রা লেনদেন, শুধু কন্ট্রা লেনদেনের সময় যখন নগদের ঘরে টাকা তখন হবে ব্যাংক হিসাব, আর যখন ব্যাংকের ঘরে টাকা তখন হবে নগদান হিসাব। তাহলে আমাদের কন্ট্রা লেনদেন নিয়ে কিন্তু খুব ভাবার কিছু নেই। ব্যাংকে জমা দিলেও কন্ট্রা, ব্যাংক থেকে টাকা উঠাইলেও কন্ট্রা, কিন্তু উঠানোটা যদি হয় ব্যক্তিগত প্রয়োজনে তাহলে সেটা কন্ট্রা হবে না, যদি ব্যবসায়ের প্রয়োজনে হয় তাহলে কন্ট্রা হবে। ব্যাংক হতে উত্তোলন, স্যার ব্যবসায়ের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে বলা নেই। ব্যক্তিগত প্রয়োজনে বলা না থাকলে আমরা ধরে নিব এটা ব্যবসায়ের প্রয়োজনে। তাহলে কন্ট্রা লেনদেনটা আমাদের সুন্দর সলিউশন সবার হয়ে গেল। নগদ বেড়েছে, ব্যাংক কমেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আগস্ট 10 আজকের সর্বশেষ লেনদেন। পণ্য ক্রয় 5,000 টাকা। আমরা কি করেছি? ক্রয় করেছি। কত টাকা? 5,000 টাকা। কত পার্সেন্ট বাট্রা? 5% বাট্রা। আমরা যদি ক্যালকুলেটারে 5,000 টাকার 5% করি তাহলে 250 টাকা হবে। কত টাকা হবে? 250। তাহলে 5,000 টাকা হতে 250 টাকা বিয়োগ করো, আমাদের থাকবে 4750। এই 4750 টাকায় আমাদের বসাইতে হবে। 250 টাকা বসাবো না কেন? কারণ তোমাদের আমি পূর্বে বলেছি, প্রথম লেকচারে বলেছিলাম যে বাট্টা কয় প্রকার? 2 প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা কাকে বলে? ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টা জড়িত তাকে কারবারি বাট্টা বলে। তাহলে এটা ক্রয়ের সাথে বাট্টা জড়িত, তাহলে এটা কারবারি বাট্টা। কোন বাট্টা নগদান বইয়ে আসে না? কারবারি বাট্টা নগদান বইয়ে আসে না, কিন্তু বিয়োগ করে ফেলে দিতে হয়। তাহলে 5,000 টাকার 5% করলে হয় 250 টাকা,
ফেলে দাও, থাকে 4750। আমাদের হিসাব করতে হবে 4750 টাকা নিয়ে। তাহলে পণ্য ক্রয়, তোমরাই আমাকে বলো, পণ্য ক্রয় করেছি আগস্টের 10 তারিখে, আমাদের কি টাকা কমবে না বাড়বে? স্যার টাকা কমবে, টাকা কমলে প্রদান পাশে। তাহলে আগস্টের 10 ক্রয় হিসাব, হ্যাঁ, নগদের ঘরে 4750। স্যার ব্যাংকের ঘরে বসালেন না কেন? কারণ এখানে তো চেকের মাধ্যমে হয়েছে, সেটা বলা নেই। পণ্য ক্রয় 5000 টাকা, চেকের মাধ্যমে বলা নাই। চেকের মাধ্যমে বলা থাকলে আমরা ব্যাংকের ঘরে লিখতাম, যেহেতু চেক বলা নাই, ধরে নিলাম আমরা এটা নগদে হয়েছে, তাই নগদের ঘরে টাকা বসিয়েছি। আচ্ছা, তারপরে আসো আমরা যে যোগ বিয়োগটা করব, আমরা সেটা এখন বুঝিয়ে দিব। সবসময় আমরা 2 ঘর নগদান বইয়ের অথবা 3 ঘর নগদান বইয়ে নগদ কলামের ডেবিট পাশের টাকাটা, ডেবিট পাশের নগদ কলামের টাকাটা আগে যোগ করব। ডেবিট পাশেরটা কত হলো? 24,000। সেই 24,000 টাকা আমরা ক্রেডিট পাশেও লিখব। দাগটা কি অনেকটাই বরাবর রাখার চেষ্টা করব। 24,000 টাকা, সেই 24,000 থেকে ওপরে আইটেম আছে কয়টা? আমার একটা। এই 24,000 থেকে একটা আইটেম বিয়োগ করো, হ্যাঁ, তাহলে শর্ট পরে কত টাকার? শর্ট পরে পার্থক্য পরে কত? 19,250 টাকা। যেই টাকাটা শর্ট পরে সেই টাকাটাই হবে আমাদের ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি হয় যেই মাসের অঙ্ক ওই মাসের শেষ তারিখ। যেই টাকাটা সিডি হবে ঠিক ওই টাকাটা ওই নগদান গড়ে বিপরীত পাশে, যেই টাকাটা সিডি হবে ঠিক সেই টাকাটা বিপরীত পাশে নগদান গড়ে ক্লোজিংয়ের নিচে, ক্লোজিংয়ের ডাবল দাগকে বলা হয় ক্লোজিং, ক্লোজিংয়ের নিচে হবে কি সেম টাকা, এই 19,250 টাকায় এখানে এসে ডেবিট সাইডে এসে কী হবে? ব্যালেন্স বিডি হবে। ব্যালেন্স বিডি হয় যে মাসের অঙ্ক তার পরের মাসের 1 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর 1। তাহলে আমরা কি শিখলাম? যে নগদান করের টাকাটা যোগ করব, ডেবিট পাশের টাকাটা 24,000, যত হয় তত লিখব। সেই টাকাটা ক্রেডিট পাশেও লিখব, লিখে ক্রেডিট পাশের আইটেমগুলো যে কটা আইটেম থাকবে সেগুলো বিয়োগ করলে একটা পার্থক্য সৃষ্টি হবে। সেই পার্থক্যটা হবে ব্যালেন্স সিডি। যে টাকাটা সিডি হয় শর্ট পরে সেটা সিডি, এই সিডিটাই হবে অপোজিট পাশে ওই ঘরে নগদান ঘরে আইসা ব্যালেন্স বিডি। বিডি হয় তার পরবর্তী মাসের 1 তারিখ। আশা করি নগদের যোগ বিয়োগটা বুঝতে পেরেছ, কিন্তু ব্যাংকের যোগ বিয়োগে একটু লক্ষ্য রাখতে হবে। কেন? আমাদের ব্যাংকের টাকা সবসময় যে ডেবিট সাইডটাই আগে যোগ করব এমনটা না, কখনো কখনো ক্রেডিট সাইডটা আমাদের আগে যোগ করতে হইতে পারে। স্যার কেমনে কি একটু বুঝাইয়া বলেন। ব্যাংকের ক্ষেত্রে রুলস হচ্ছে যে ডেবিট পাশের টাকা ব্যাংকের কলামের ডেবিট পাশের টাকাটা যোগ করলে বড় নাকি ক্রেডিট পাশের টাকাটা যোগ করলে বড়, সেটা লক্ষ্য করতে হবে। আমাদের আজকের অঙ্কে, হ্যাঁ, ডেবিট পাশের টাকাটা বড়, 24,700 কত হয়? 24,000 আর 7,000 31,000। অথচ আমাদের ক্রেডিট পাশের টাকা ছিল মাত্র 5,000। তাহলে 31 বড় না 5,000 বড়? যেটা বড় সেই টাকাটা আগে যোগ করতে হবে এবং বড় টাকাটা উভয় পাশে লিখতে হবে। আমাদের 24,000 আর 7,000, 31,000 টাকা আমরা উভয় পাশে লিখব। এই যে 31,000, এই যে 31,000। সেই 31,000 থেকে ওপরের টাকা আইটেমটা কি করব? বিয়োগ করব। 31 থেকে 5,000 বিয়োগ করো, টাকা শর্ট, মানে পার্থক্য কত? 26,000। যে টাকাটা শর্ট পড়ে বা কমতি হয় সেই শর্ট টাকাটাই হবে কি ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি তো একবার লেখাই আছে, সেহেতু দ্বিতীয়বার লেখার প্রয়োজন নাই। তাহলে যেই টাকাটা সিডি হয় ঠিক ওই টাকাটা কি বলেছিলাম? ওই শর্ট টাকাটাই অপোজিট পাশে ওই ঘরে ক্লোজিংয়ের নিচে এসে কী হবে শিক্ষার্থীরা? ব্যালেন্স বিডি। হ্যাঁ, ব্যালেন্স বিডি বলেছিলাম, ব্যালেন্স বিডি হয় তার পরবর্তী মাসের 1 তারিখ। 1 তারিখ। তাহলে আমাদের আবার ব্যালেন্স বিডি লেখার প্রয়োজন নাই, একবার তো লেখা আছেই। তো শিক্ষার্থীরা আমাদের তাহলে নগদ উদ্বৃত্ত দেখা গেল 19,250 এবং ব্যাংক উদ্বৃত্ত হলো 26,000 টাকা। এই 19,250 এবং 26,000 এই দুইটা টাকাই আমাদের কি অ্যান্সার। তোমাদের যেহেতু ক্লাস 9 বেস লেকচার দিচ্ছি, তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি সিডি আর বিডি বললেন, এটার তো মিনিং বুঝলাম না। তোমাদের আমি বলে দিচ্ছি, সিডি এটা খতিয়ান চ্যাপ্টারে তোমরা ঢুকলে এই সিডি এবং বিডির বিস্তারিত জানতে পারবা। আমি তোমাদের বলে দিচ্ছি, সিডি মানে ক্রেডিট ডাউন, ক্রেডিট ডাউন, নিচে নিত, নিচে নিত।
আর বিডি মানে কি? ব্রড ডাউন, ব্রড ডাউন, উপর থেকে আনিত। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 গড় নগদান সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নগদান বইয়ের সর্বশেষ পার্ট 4 নিয়ে আসবো। সেখানে আমরা আলোচনা করব 3 গড় নগদান বই। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।